আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে। এখন চ্যাপ্টার বা অধ্যায়ের নাম যেহেতু ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও বিভিন্ন ভূমিরূপ, তাই প্রথমেই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো একটু জেনে নিতে হবে। দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে না, বলছে যেসব প্রক্রিয়াগুলো কাজ করে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের উৎপত্তি ঘটাতে পারে, পরিবর্তন ঘটাতে পারে, বিবর্তন ঘটাতে পারে, তাদেরকে একত্রে বলা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তাহলে যে সকল প্রক্রিয়া ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের উৎপত্তি ঘটাতে পারে, তার পরিবর্তন ঘটাতে পারে, তার বিবর্তন ঘটাতে পারে, তাদেরকে বলা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। একে কয় ভাগে ভাগ করা যায়? দুভাগে। কি কি দেখো, এক পার্থিব প্রক্রিয়া, দুই অপার্থিব প্রক্রিয়া। নামের মধ্যেই দেখতে পাচ্ছ পার্থিব মানে পৃথিবীর অভ্যন্তর, পৃথিবীর বাইরে, আর মহাকাশ বা বহির্জগতে যে ঘটনা সেটা হচ্ছে অপার্থিব প্রক্রিয়া। আমাদের যত আলোচনার বিষয় বেশিরভাগই সব পার্থিব প্রক্রিয়া নিয়ে, তাই এটা নিয়ে আলোচনা করছি। দেখো, এই পার্থিব প্রক্রিয়া আমি প্রথমেই বললাম কোথায় হচ্ছে, দেখো পৃথিবীর অভ্যন্তরে ও উপরিভাগে। তাহলে পৃথিবীর অভ্যন্তরে উপরিভাগে সৃষ্ট ও ক্রিয়াশীল যেসব প্রক্রিয়া তাদেরকে আমরা বলছি পার্থিব প্রক্রিয়া। তাহলে একে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, একটা অন্তর্জাত আর একটা বহির্জাত। অন্তর্জাত আর বহির্জাত। তাহলে আমরা মূল ভাগ করেছিলাম দুটো, পার্থিব অপার্থিব। পার্থিবর কটা ভাগ বললাম? দুটো, একটা অন্তর্জাত আর একটা বহির্জাত। এবার আসি অন্তর্জাত কাকে বলে। দেখো, অন্তর্জাত মানে অভ্যন্তরে। কিসের অভ্যন্তরে? না পৃথিবীর অভ্যন্তরে ঘটবে। তা সেটা কিভাবে হবে? খুব ধীরে হবে না হঠাৎ হয়ে যাবে? যদি ধীরে হয় তাকে বলা হচ্ছে ধীর আলোড়ন, আর যদি হঠাৎ হয় তখন তাকে বলছে আকস্মিক আলোড়ন। এবার এই ধীর আলোড়ন কি কি দেখো, ধীর আলোড়নকে আবার তিনটে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ভূগাঠনিক আলোড়ন, দুই ইউস্ট্যাটিক আলোড়ন, তিন সমস্থিতিক আলোড়ন। তাহলে আমরা প্রথম থেকে বলছি, দেখো পার্থিব অপার্থিব। পার্থিবর কটা ভাগ বললাম? দুটো, অন্তর্জাত বহির্জাত। অন্তর্জাতর কটা ভাগ বললাম? দুটো, একটা ধীর একটা আকস্মিক। ধীরের আবার কটা ভাগ বললাম? তিনটে, ভূগাঠনিক, ইউস্ট্যাটিক আর সমস্থিতিক আলোড়ন। এইগুলো একটু একটু করে জানতে হবে। দেখো, ভূগাঠনিক আলোড়নটা কি? প্রথমে আমরা যেটা আসছি ভূগাঠনিক। দেখো, ভূগঠন ইংরেজি দেখো কি নাম? টেকটনিক মুভমেন্ট। তাই বলছে টেকটনের অর্থ বিল্ডার বা নির্মাণকারী, অর্থাৎ যে প্রক্রিয়ায় ভূত্বকের আপেক্ষিক স্থানান্তরের মাধ্যমে পর্বত হতে পারে, মালভূমি হতে পারে, সমভূমি হতে পারে, উপত্যকা হতে পারে, চুক্তি, এগুলোকে এক কথায় বলা হচ্ছে ভূগাঠনিক আলোড়ন। একে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এক মহীভাবক আলোড়ন, দুই গিরিজনী আলোড়ন। মহীভাবক অর্থাৎ মহাদেশ সৃষ্টি হয় যে আলোড়নে। ইংরেজি নাম কি না? এপিরোজেনিক মুভমেন্ট। এই এপিরোজেনিক এই কথাটা এসছে গ্রিক শব্দ এপিরোস থেকে, যার অর্থ মহাদেশ, আর জেনেসিস কথার অর্থ উৎপত্তি। তাহলে কি না, মহাদেশ গঠনকারী অন্তর্জাত শক্তি বা বল হলো মহীভাবক আলোড়ন, যে আলোড়নে হচ্ছে। এই আলোড়ন ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে না? উল্লম্বভাবে, অন্যভাবে বলা হচ্ছে ব্যাসার্ধ বরাবর কাজ করে। তাহলে পৃথিবীতে উল্লম্বভাবে বা ব্যাসার্ধ বরাবর কাজ করে মহাদেশ সৃষ্টি করছে। আর কি করতে পারে? বিভিন্ন পর্বত, সমভূমি, এগুলো যা গঠন করছে তাকে আমরা বলছি মহীভাবক আলোড়ন। কিন্তু এখানে পর্বত বললে, যদি শুধু পর্বত বলে তখন আমরা গিরিজনীতে আসবো, কিন্তু এখানেও যে পর্বত আছে তার মধ্যে স্তূপ পর্বত আর গ্রস্ত উপত্যকা একটু জেনে রাখতে হবে। কারণ গিরিজনীতে আমরা সবসময় পর্বত জানি, যার জন্য পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে স্তূপ পর্বত কোন আলোড়নে হয়। এখন পর্বত দেখেই গিরিজনী লেখা যাবে না, সেই জন্য স্তূপ পর্বত যখনই আসবে তখন সেটা মহীভাবক আলোড়ন লিখতে হবে। পরের যেটা আমরা আসছি কি? গিরিজনী আলোড়ন। দেখো, বাংলায় গিরি, গিরি মানে কি? পর্বত। তাহলে এখানে এক কথায় বলা হচ্ছে পর্বত সৃষ্টি হয় যে আলোড়নের মাধ্যমে। এখন তোমরা বলতে পারো আগেরটা তো স্তূপ পর্বত ছিল। দেখো, এখানে পর্বত বলতে মূলত ভঙ্গিল পর্বতকেই বোঝাচ্ছে। এর ইংরেজি নাম কি? অরোজেনিক মুভমেন্ট। এই অরোজেনিক কথার অর্থ কি? অরস থেকে এসছে গ্রিক শব্দ, এর অর্থ কি? পর্বত। আগেরটা যেমন এপিরোস মহাদেশ থেকে এসছে, এটা অরস মানে পর্বত, আর জেনেসিস হচ্ছে উৎপত্তি। অর্থাৎ ব্যুৎপত্তিগত মানে অর্থ কি বলছে? এই অন্তর্জাত শক্তি ভূপৃষ্ঠে কিভাবে কাজ করছে? অনুভূমিকভাবে, অর্থাৎ ভূপৃষ্ঠে স্পর্শক বরাবর কাজ করে
শিলায় সংকোচন ও প্রসারণের প্রভাবে শিলায় ভাঁজ পড়ে ও তার থেকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। আগেই বলেছি গিরি মানে পর্বত, এই পর্বত বলতে তোমরা মনে রাখবে ভঙ্গিল পর্বত। তাহলে এক কথা লিখতে পারো যে আলোড়নে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় তাকে আমরা গিরিজনী আলোড়ন বলি। আগেরটা যেমন বলেছিলাম মহীভাবক ভূপৃষ্ঠের সঙ্গে কেমন উল্লম্বভাবে বা ব্যাসার্ধ বরাবর কাজ করে, এক্ষেত্রে মনে রাখতে হবে অনুভূমিকভাবে বা স্পর্শক বরাবর কাজ করে। তাহলে এই যে তিনটে আলোড়ন আমাদের যেটা বলা হলো কি কি, ভূগাঠনিকের মধ্যে ভূগাঠনিক, ইউস্ট্যাটিক, সমস্থিতিক। ভূগাঠনিকের মধ্যে মহীভাবক হয়ে গেল, গিরিজনী হয়ে গেল। তাহলে ভূগাঠনিকের পরে আমরা এবার আসবো ইউস্ট্যাটিক আলোড়ন। ইউস্ট্যাটিক আলোড়ন যেটা, সেটা বলছে সমুদ্রবক্ষের প্রসার বা বিস্তার কিংবা সংকোচন। এই সমুদ্রবক্ষের প্রসার বা বিস্তারের ইংরেজি নাম সি ফ্লোর স্প্রেডিং, এটা বড় করে 11-এ পড়ানো হয়। তাহলে সমুদ্রবক্ষের যদি বিস্তার ঘটে অথবা সংকোচন ঘটে তাহলে কি হবে, জলধারণ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে অথবা হ্রাস পেতে পারে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের যে পরিবর্তন প্রক্রিয়া তাকে আমরা বলছি ইউস্ট্যাটিক আলোড়ন। এক্ষেত্রে একটা শর্ট আসে, সমুদ্র জলতলের হ্রাস বৃদ্ধির ঘটনা ড্যাশ আলোড়নে হয়, তখন তোমরা ইউস্ট্যাটিক আলোড়নটা লিখবে। পরের যেটা রয়েছে সমস্থিতিক আলোড়ন। এই সমস্থিতি, এটা নিয়েও বিস্তারিত 11-এ পড়তে হয়। এআরির মতবাদ, প্র্যাটের মতবাদ, এগুলো তোমাদের 9-এ জানতে হবে না, শুধু কাকে বলে বা কি বিষয় একটু জেনে রাখো। দেখো বলছে পর্বত, মালভূমি, সমভূমি। আমাদের মূল হচ্ছে 3টে ভূমিরূপ। তাই পর্বত, মালভূমি, সমভূমি, কারোর উচ্চতা বেশি কারোর কম, তাহলে এরাও তো পৃথিবীর উপরে, এই ভূপৃষ্ঠের উপর সবাই রয়েছে। এবং কার উপরে রয়েছে না, স্ট্রাটোস্ফিয়ারের উপরে। এখন তাদের ঘনত্ব অনুযায়ী, এক একজনের ঘনত্ব, এক একটার ঘনত্ব এক এক রকম। তাহলে ঘনত্ব অনুযায়ী বিভিন্ন উচ্চতা এরা সাম্য অবস্থায় আছে। যে পর্বত অনেক উঁচু বলে স্ট্রাটোস্ফিয়ারে ডুবে গেছে, আবার মালভূমি মাঝারি বলে মাঝারিতে আছে, সমভূমি অনেক উপরে আছে, এরকম নয়। এরা কি করছে, ঘনত্ব অনুযায়ী বিভিন্ন উচ্চতায় সাম্য অবস্থায় রয়েছে। এবার এর উপরে ক্ষয় হতে পারে, ক্ষয় হলে কি হবে, পদার্থের অপসারণ, মানে দূরে চলে যাবে কিছু জিনিসপত্র, অথবা ওর উপর যদি সঞ্চয় ঘটে তাহলে কি হচ্ছে, তাদের যে ভারসাম্যটা নষ্ট হয় তাতেও কিন্তু সমস্যা হবে না। যখনই নষ্ট হচ্ছে তার মধ্যেও তারা আবার নষ্ট হলো, হওয়ার পরে আবার তারা কি করছে, সমস্থৈতিক সাম্য লাভের জন্য ভূত্বকে আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে। তাহলে পর্বত, মালভূমি, সমভূমি তাদের সমস্থিতি বা সমস্থৈতিক সাম্য লাভের জন্য ভূত্বকে যে আলোড়ন ঘটায় তাকেই আমরা বলছি সমস্থিতিক আলোড়ন। তাহলে আমাদের দেখো ভূগাঠনিক আলোড়ন যেমন দুটো ভাগ হয়েছিল, ইউস্ট্যাটিক আর সমস্থিতিকের আলাদা কোনো ভাগ নেই। তার মানে আমরা ধীর আলোড়নের মোট 3টে করলাম, ভূগাঠনিক আলোড়ন, ইউস্ট্যাটিক আলোড়ন ও সমস্থিতিক আলোড়ন। তাহলে ধীর আলোড়ন যখন হয়ে গেল অন্তর্জাতের মধ্যে, তাহলে অন্তর্জাতের মধ্যে আরেকটা কোনটা আছে, সেটা হচ্ছে আকস্মিক আলোড়ন। প্রথমে বলেছি আকস্মিক মানে কি, হঠাৎ, তার মানে হঠাৎ ঘটবে। এখন হঠাৎ কি ঘটতে পারে না, তোমরা ক্লাস 8-এও এই নামটা একটু পড়েছিলে, সেটা হচ্ছে ভূমিকম্প। আবার আগ্নেয়গিরি পড়ার সময় আগ্নেয়োচ্ছ্বাস। এখন এগুলো তো হঠাৎ করেই হয়। সেগুলো দেখো বলছে ভূ অভ্যন্তরে ম্যাগমা, কারণ আমরা জানি ভূ অভ্যন্তরের ম্যাগমা যখন বাইরে বেরিয়ে গেছে তখন লাভা কিন্তু। তাহলে ভূ অভ্যন্তরের ম্যাগমার তাপ ও চাপের পরিবর্তনের ফলে হঠাৎ মুহূর্তের মধ্যে যদি ভূমিরূপের পরিবর্তনকারী ভূ আন্দোলন যদি হয় তখন আমরা তাকে বলছি আকস্মিক আলোড়ন। এর দুটো উদাহরণ কি কি, ভূমিকম্প আর আগ্নেয়োচ্ছ্বাস। তাহলে আমরা অন্তর্জাত প্রক্রিয়াটা সব বললাম। তাহলে এরপরে আমরা আলোচনা করব পরের দিন বহির্জাত প্রক্রিয়াটা কি। আর অপার্থিব আলাদা করে পড়ার দরকার নেই, বহির্জাত প্রক্রিয়া বলে আমরা পর্বত, মালভূমি, সমভূমিতে আলোচনায় চলে আসবো।